আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীত প্রণয়াশক্তি পর্ব ৩২। লিখেছেন সুরাইয়া রাফা। মেঘলা আকাশ, বাইরে ঝড়ো হাওয়া বইছে প্রবল। মাথার উপরে পাইন গাছগুলো অন্ধকারের মাঝে উথাল পাথাল হয়ে উঠছে, যেন কোনো বিদঘুটে জন্তু জানোয়ার। ঘুণাক্ষরেও ভুলবশত সেদিকে একবার চোখ চলে গেলে মনে হয় এখনই ছুটে এসে বিশাল হাত তুলে থাবা বসাবে ঘাড়ে, চুষে নিবে শরীরের শেষ রক্তবিন্দু। দেখলেই কেমন ভয়ে শির দ্বারা বেয়ে নেমে আসে হিমধরা শীতল স্রোত। এমন একটা গা ছমছমে পরিবেশেও নিদারুণ ভঙ্গিমায় বেলকনিতে বসে আছে নীলিমা। ওর কোনো হেলদোল নেই, নেই এই দমকা বাতাসে, যেন এক নির্জীব আত্মা। কোলে রাখা রেশমের মতো চুলগুলো সেভাবেই উড়ছে এলোমেলো হয়ে। নীলিমাকে উদাসীন দেখাচ্ছে। এই সন্ধ্যা থেকে কি যেন অযাচিত ভাবনায় বুঁদ হয়ে আছে মেয়েটা। মনের মাঝে চলছে হাজারো জটিল সমীকরণ, যা ওর একান্ত নিজের। সমীকরণের সমাধান যে নীলিমার অজানা তেমনটা নয়। ও তো স্রেফ নিজের যোগ্যতা আর অপরিণা দর্শিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আটকে আছে। তবুও আজ মন বলছে এবার একটা সমাধান প্রয়োজন, সত্যিই প্রয়োজন। শায়রের মতো এমন একটা সজীব হৃদয়ের পুরুষের সাথে ঘর বাঁধতে হলে আরও আগেই প্রয়োজন। শায়রের নাম নিতে না নিতেই রুমে এসে হাজির হলো শায়র। কাঁধে তার ছোট্ট ব্যাকপ্যাক, মনে হয় শুট ছিল আজ। শায়রের উপস্থিতিতে টের পেয়ে নীলিমা পেছনে ঘাড় ঘোরালো। শায়র একটা ক্লান্ত মাখা হাসি নিক্ষেপ করলো নীলিমার পানে। নীলিমা সেভাবেই নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল শুধু। শায়র বেলকনির দিকে দু কদম এগিয়ে এসে নীলিমাকে বলল, রান্না করেছো কিছু, নাকি আমি করব? ওয়েল, শায়রের এই কথাটা নীলিমার কাছে নতুন কিছু নয়। কারণ গত ২ মাসে নীলিমা হাতে গোনা কয়েকদিন রান্না করলেও বেশিরভাগ সময় রান্না বান্না শায়র নিজেই করে। যখন সময়ের অভাবে করতে পারে না, তখন বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে আসে। তবুও রান্নাবান্নার জন্য নীলিমাকে হুকুম করে না কখনো। শায়রের কথার পাছে নীলিমা জানালো, করেছি, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। পরিবেশটা কিঞ্চিত অসহনীয় আর দমবন্ধকর। কেমন যেন গুমোট ভাব প্রকাশ পাচ্ছে নীলিমার আচার আচরণে। এ যেন তীব্র ঝড়ের পূর্বাভাস। অবশ্য বাইরেও ঝড়ো হাওয়া বইছে খুব। তাই বেশি কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যেই জলদি ওয়াশরুমে ঢুকে যায় শায়র। আর যখন বেরিয়ে আসে তখন দেখতে পায় ডাইনিংয়ে খাবার বেড়ে অপেক্ষা করছে নীলিমা। মখমলের মতো নরম বাত টাওয়ালের গলায় ঝুলিয়ে শায়র এগিয়ে গিয়ে খেতে বসলো চুপচাপ। সবকিছু এখনো আগের ন্যায় থমথমে। নীলিমা কেমন যেন আজকের একটু বেশি চুপচাপ। চুল ফুল খুলে অমন বারান্দায় বসেছিল। পাইন গাছের পেতনি ভর করলো কিনা সেটাও ভাবনার বিষয়। শায়র ভাবল কিছুক্ষণ, অতঃপর নীরবতা ভেঙে আগ বাড়িয়ে বলে উঠল, বলছি যে নীলিমা, কোম্পানি থেকে আমাকে বড় একটা অ্যাপার্টমেন্ট ওঠার জন্য বলা হচ্ছে। আমার ম্যানেজারও সেখানে সর্বক্ষণ কর্মরত থাকবে। তুমি যদি বলো তো এই অ্যাপার্টমেন্টটা আমরা শীঘ্রই ছেড়ে দেব। নীলিমা খেতে খেতে গভীর কণ্ঠে বলল, কেন, এই বাসাটায় কি সমস্যা? এখানেও তো আপনার ম্যানেজার আসে প্রয়োজন হলেই। শায়র একটু ভেবেচিন্তে শান্ত সুরেই জবাব দিল, আই নো, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এবার আমাদের এই বাসাটা থেকে অন্য কোথাও মুভ অন করা দরকার। একটা প্রপার গোছানো সংসার প্রয়োজন আমাদের। ইউ নো হোয়াট আই মিন। নয়তো। থেমে গেল শায়র। নীলিমা বেশ শান্ত সুরে শুধালো, নয়তো কি? নয়তো আমাদের সম্পর্কে স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। আমার মনে হচ্ছে কোথাও একটা দূরত্ব থেকে যাচ্ছে, যেটা গুছিয়ে ফেলা খুব প্রয়োজন নীলিমা। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আর 5টা কাপলের মতো গুছিয়ে সংসার করতে চাই, বাচ্চা কাচ্চা জন্ম। আবারও মাঝপথে কথা আটকে গেল শায়রের। নীলিমা কিছুই বলছে না, মাথা নিচু করে চুপচাপ খেয়ে যাচ্ছে শুধু। নীলিমার নীরবতা শায়রকে পীড়া দেয়।
অজানা অধিকার বোধে ফুঁসে ওঠে হৃদয়টা। তবুও নিজেকে যথাসম্ভব সংযত রেখে গভীর কণ্ঠে সায়র বলে, হতে পারে আমার এই পুরাতন অ্যাপার্টমেন্টটাই সেই দূরত্বের একমাত্র কারণ। নয়তো এখনো সংসার সংসার ফিলটা পাচ্ছি না কেন? কেনই বা কাছে থেকেও তুমি এত দূরে? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে। শায়রের কথায় কোনোরূপ প্রত্যুত্তর না করেই টেবিল ছেড়ে উঠে যায় নীলিমা। ওর থমথমে চেহারা শুরুতেই রাগ স্পষ্ট। নীলিমাকে চলে যেতে দেখে শায়র ওকে আবারও পিছু ডেকে বলে, সত্যি করে বলো তো, তুমি এখনো আমার উপর রেগে আছো, তাই না? জোর করে বিয়ে করেছি বলে? না, নেই। কি নেই? আমি আপনার উপর রেগে নেই। নীলিমার সোজাসাপটা উত্তর। নীলিমার উত্তর শুনে শায়র একটু স্বস্তির চোখ বুঝল। পরক্ষণে চট করে চোখ খুলে নীলিমাকে ডেকে বলে উঠল, নীলিমা, লাস্ট কোয়েশ্চন। এইবার দাঁড়িয়ে পড়ল নীলিমা। আস্তে করে পেছনে তাকিয়ে শুধালো, কি? কাল রাতে আমি কি কিছু, না মানে তোমার সাথে কোনো অভদ্রতা? সঙ্গে সঙ্গে কঠিন জবাব ভেসে এলো নীলিমার দিক থেকে। হ্যাঁ, করেছিনি তো, চরম অভদ্রতমা করেছেন। যা নয় তাই বলে গালি দিয়েছেন আমাকে, ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, পিচাসিনী, আরও কত কি। নীলিমার কথা শুনে শায়র আহাম্মক হয়ে গেল। শেষমেশ কিনা মাল খেয়ে নিজের বউকে এভাবে গালিগালাজ করেছে। ও ছি, সব দোষ এই হারামি বন্ধুগুলার। শালা বুদ্ধি দেওয়ার নাম করে একেবারে ফাঁসিয়ে আসামি বানিয়ে দিয়েছে। শায়র অসহায়ের মতো করে ঠোঁট উল্টে তাকিয়ে আছে দেখে নীলিমা এবার হনহনিয়ে রুমের দিকে চলে গেল। নীলিমা রেগে মেগে চলে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পেরে পেছন থেকে হাঁক ছেড়ে ডাকলো শায়র, নীলিমা, আই নীলিমা, শোনো, শোনো একটু। আমি আসলে ওভাবে মিন করতে চাইনি। বিশ্বাস করো, কাল রাতে যা করেছি, যা বলেছি, সেই সব কিছুই আমি মনের ভুলে করেছি। আই সয়ার, একটা কথা আমার মনের কথা ছিল না। শায়রের কথার পিছনে ঘুরে চোখ ছোট ছোট করে তাকালো নীলিমা। বলল, তার মানে আপনি বলতে চাইছেন কাল আপনি আমাকে ভুল করে চুমু খেয়েছেন? আর যে ওই যে আদরের কথাগুলো, সেগুলো সব মিথ্যে ছিল? এইবার যেন আকাশ ভেঙে পড়ল শায়র। ওর মাথার মধ্যে ঘিলু সব তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মানে কি ও কাল নীলিমাকে চুমু খেতে পেরেছিল, নাকি নীলিমা ওকে নিয়ে ঠাট্টা করছে? মনের মাঝের হাজারো কনফিউশন দূর করার উদ্দেশ্যে ভ্যাবাচ্যাকা খেয়ে শায়র অস্পষ্টই বলল, ইয়ে মানে সত্যি কি চুমু খেয়েছিলাম? বুকের উপর দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয় নীলিমা, হুম, খেয়েছিলেন। নীলিমার কথার বুকের উপর থেকে যেন পাথর সরে গেল শায়রের। এতক্ষণে ভেতরটা কেমন শান্তি শান্তি লাগছে। মনে থাকুক বা নাই বা থাকুক, চুমু যে খেয়েছিল এটাই বড় কথা। সেইভাবে উৎফুল্লতায় কুলকুলি হেসে উঠে শায়র বলল, বিশ্বাস করো নীলিমা, কাল যা করেছি, যা বলেছি, সব মন থেকেই করেছি, সব। শায়রের কথায় আচমকা চোখ মুখ কুঁচকে গেল নীলিমার, যেন বিয়েবাড়ির পঞ্চব্যঞ্জনের মাঝে হুট করে কাঁচা করলা মুখে পুরে দেওয়া হয়েছে ওর। মুখটাকে সেভাবে রেখে খেকিয়ে উঠে নীলিমা বলল, কি বললেন? আপনি যা বলেছেন সব মন থেকে বলেছেন? শায়র মুচকি হেসে উপর নিচ মাথা ঝাঁকালে নীলিমা দ্বিগুণ রেগেমেগে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, তার মানে আপনি বলতে চাইছেন আমি আসলে একটা ডাইনি বুড়ি? হকচকিয়ে উঠল শায়র, জলদি হাসি থামিয়ে বলল, এমা, সেটা কখন বললাম? নীলিমা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল, এই যে এখন বললেন আপনি কাল রাতে যা বলেছেন সব আপনার মনের কথা। এরপর আর শায়রের প্রত্যুত্তর জন্য এক মুহূর্ত অপেক্ষা করল না নীলিমা। ঠাস করে ওর মুখের উপরে লাগিয়ে দিল দরজাটা। এইদিকে নিজের কথায় নিজেই বোকা বনে গেল শায়র। মনে মনে চোখ মুখ খিচিয়ে নিজের গালে নিজেই থাপ্পড় বসালো সজোরে। তারপর চোখ খুলে অসহায় সুরে নীলিমাকে ডেকে বলল, বউ আমার, বিশ্বাস করো, কাল রাতে একটু নিজের মাঝে ছিলাম না আমি। আর না তো হুঁশে থেকে কোনো কিছু করেছি। কাল যা যা বলেছি, যা যা করেছি, এমনকি যদি চুমুও খেয়ে থাকি, তাহলে সেটার জন্য আমি খুবই দুঃখিত। তোমাকে হার্ট করা আমার উদ্দেশ্য নেই রাগিনী। আমি তো তোমাকে ভালোবাসার জন্য নিয়ে এসেছি। দুঃখ দিতে যাবো কেন বলো? সবাই তো বিয়ের আগে প্রেম করে।
আর আমরা না হয় বিয়ের পরেই প্রেম করব। তুমি সময় নাও, আমি অপেক্ষারত। আমাদের গল্পটা হবে লাভ আফটার ম্যারেজ। ইজন্ট ইট বিউটিফুল? দরজার সামনে দাঁড়িয়ে তখনও উদগ্রীব হয়ে নিজেকে নির্দোষ আর শুদ্ধ পুরুষ প্রমাণ করার ব্যস্ত সায়র। আজ যে করেই হোক নীলিমাকে বোঝাতেই হবে যে তার একমাত্র স্বামী হলো সরলতার প্রতিমা, আগাগোড়া একজন শুদ্ধ পুরুষ। সে মাল খেয়ে এসে অনুমতি ব্যতীত বউকে চুমু খেয়ে ফেলেছে। এটা মোটেও শুদ্ধ পুরুষের কাজ নয়। তাই ভুলটুকু স্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা জরুরি। তবে নীলিমার বোধহয় এত বেশি শুদ্ধ তাই কিঞ্চিত আপত্তি রয়েছে। তাই তো নিজের শুদ্ধ স্বামীকে খানিকটা অশুদ্ধ বানানোর পায়তারা করে একটা খোলামেলা নাইট ড্রেস পরে দরজা খুলে বেরিয়ে এসে দেওয়ালে ঠেস দিয়ে খানিকটা আবেদনময়ী রূপে দাঁড়িয়ে পাতলা অধর যুগলে গাঢ় লিপস্টিক লাগাতে লাগাতেই নীলিমা বলে, এই নাইট ড্রেসটা জামা কাপড়ের প্যাকেটে পেয়েছি, সাইজটা আমারই। কে কিনলো বলুন বলুন তো? নীলিমার কথায় কোনরূপ জবাব দিল না সায়র, বরং গভীর চোখে ওর ধনুকের মতো বাঁকানো নারী শরীরটা এক ঝলক পরখ করে শুষ্ক ঢোক গিলল শুধু। কি দেখছেন অমন করে? সায়রের চোখ দুটো চিকচিক করছে। ও কিছু বুঝে উঠতে না পেরে মনের আকাঙ্ক্ষাকে সর্বে সর্বা প্রশ্রয় দিয়ে ফট করে বলে উঠল, আজকে একটু অশুদ্ধ হতে চাই নীলিমা। হুম, একটু নয়, অনেকটা অশুদ্ধ। বাইরে বাতাসের তাণ্ডব। শেষ রাতে বোধহয় ঝড় উঠবে। সায়রদের অ্যাপার্টমেন্টের চাইতেও কৃতিকের এই নির্জন শহরতলীয় বাড়িতে বাতাসের বেগ দ্বিগুণ। তবে ঠাই লাগানোর বিশাল জানালা ভেদ করে সেই প্রকাণ্ড ঝড়ে হাওয়া প্রবেশ করতে পারে না অরু কৃতিকের মাস্টার বেডরুম অবধি। ভেতরে যা প্রবেশ করে তা হলো প্রতিধ্বনির বাতাসের সাই সাই আওয়াজ। আওয়াজটা ভয়ানক, কেমন যেন গা ছমছম করে ওঠে। হুট করে যে কেউ শুনলে নির্ঘাত আটকে উঠবে। কিন্তু হঠাৎ বইতে থাকা তীব্র ঝড়ো বাতাসের সাই সাই আওয়াজে আটকে উঠল না অরু, এমনকি চমকালোও না খুব একটা। কারণ এর থেকে বড় চমক তো ওর সামনেই বসে আছে, যার নাম জায়ান কৃতিক চৌধুরী। মানুষটা আস্ত একটা চমক। প্রতি সেকেন্ড অন্তর অন্তরই সে চমকে দেয় অরুকে। এই যেমন মাত্রই নিজের খোলস ছাড়িয়ে বেরিয়ে এসে একেবারে বাধ্য স্বামীর মতো বউয়ের কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করে নিল। কোনো কিছু না ভেবেই হদিস দিয়ে দিল নিজ হৃদয়ের অসহনীয় পীড়ার। এই পীড়া যে নতুন নয়, তবে মুখ ফুটে প্রকাশ করাটা ছিল পুরোপুরি নতুন এক অধ্যায়। এই যে জায়ান কৃতিক নিজের অসহায়ত্ব অরুর সামনে তুলে ধরল, নিজের দুর্বলতা প্রকাশ করে দিল। এটা কি চারটেখানি কথা? বোধ হয় না। কিন্তু অরুও তো কৃতিকের বাঁকা পাঁজরের হাড়। এমন ঘাড় পুরুষের পাঁজর থেকে সৃষ্টি হওয়া নারীও তো কম যায় না। তাই তো কৃতিকের এমন আবেগপ্লুত কথাকেও একেবারে সোজাসাপটা অগ্রাহ্য করল অরু। নিজের চূড়ায় উঠে থাকা রাগটাকে এক বিন্দু না দমিয়ে বিছানা ছেড়ে নেমে সোজা হাঁটা দিল পাশের বেডরুমের উদ্দেশ্যে, যেখানে আগে ও আর অনু ঘুমাতো। অরুর কোমল চেহারার কাঠিন্য ছাপ স্পষ্ট। আজ বেজায় চটেছে সে। তার উপর রুম থেকে অবধি চলে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে কৃতিক নিজেও এগিয়ে গেল অরুর পিছু পিছু। ওকে আটকানোর চেষ্টা করে বলল, বেবি কোথায় যাচ্ছিস? ব্যথা করছে তো। অরু পিছু ফিরল না, হনহনিয়ে এগিয়ে গেল করিডোর ধরে। অরু থামছে না দেখে কৃতিক এবার দ্রুত কদমে এগিয়ে অরুর সামনে গিয়ে দাঁড়ালো। অতঃপর গেস্ট রুমের দরজাটা সশব্দে লক করে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? অরু গাল ফুলিয়ে জবাব দিল, ঘুমাতে। কৃতিক ভ্রুকুচকে দাঁতে দাঁত চাপলো, মাথাটা সামান্য নুয়ে অরুর মুখের কাছে মুখ নিয়ে বলল, সাহস তো কম না, আমার সাথে ঘুমাবি না? সেটা আবার মুখ দিয়ে উচ্চারণ করছিস। তোকে অনুমতি দিয়েছি আমি অন্য রুমে ঘুমানোর? কৃতিকের ডমিনেটিং কথায় অরুর মেজাজটা আরো বেশি বিগড়ে যায়। ও তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের চওড়া বুকের সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে থেকে। তারপর গটগটিয়ে হেঁটে চলে গেল ছাদ বারান্দার দিকে। বাইরে ঝড়ো হাওয়ার তোড় বেড়েছে বই কি কমেনি। তবে এই মুহূর্তে অরুর চড়াও মেজাজের কাছে এসব ঝড়ো হাওয়া
টাওয়া কিছুই পাত্তা পেল না। ওরও চলে যাচ্ছে দেখে কৃতিক আবারও এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। পেছন থেকে এক নাগাড়ে ওরুর মাথায়, খোলা চুলে, পিঠে সবখানে শব্দ করে চুমু খেতে খেতে ওরুকে মানানোর চেষ্টা করে বলল, বেবি, বেবি, আই ডিডন্ট মিন ইট। ইউ নো হাউ মাচ আই লাভ ইউ। তাহলে কেন বুঝতে চাইছিস না? কেন এভাবে অবহেলা করে হার্ট করছিস আমাকে? তুই শুধু একবার বল, তুই যা বলবি আমি তাই করব। তাও প্লিজ আমার সাথে একটু কথা বল। প্লিজ হার্টবিট, আই কান্ট টলারেট দিস পেন এনিমোর। কৃতিকের চোখে মুখে ভীষণ অসহায়ত্ব, হাতে এখনো ক্যানেলা লাগানো, তাই খুব শক্ত করে ধরতে পারেনি ওরুকে, যার দরুন ওরু এক ঝটকায় নিজেকে ছড়িয়ে নিল কৃতিকের বাঁধন থেকে। নিজেকে ছড়িয়ে কৃতিকের থেকে দূরত্ব বাড়াতে চুপচাপ এগিয়ে গেল পুলের দিকে। তবুও কৃতিক কিছু বলল না, বরং নতুন উদ্যমে এগিয়ে গিয়ে পুনরায় জড়িয়ে ধরল ওরুকে। এবার একটু কৌশল খাটিয়ে ওরুকে জব্দ করেছে সে। এক হাতে রেখেছে ওরুর কোমরে, অন্য হাত গলা আর বুকের মাঝখানে। এবার আর নড়াচড়া করতে পারছে না ওরু, যার ফলরূপ কৃতিকের হাতের মধ্যে থেকে এক প্রকার ধস্তাধস্তি শুরু করে দিয়েছে ও। বলিষ্ঠ দেহের কৃতিকের হাতের মধ্যে থেকে চিংড়ি মাছের মতোই লাফাচ্ছে ওরু। ওদের ধস্তাধস্তি কৃতিকের ক্যানেলা লাগানো হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। তবুও কৃতিক এইটুকুনি ছাড়ছে না ওরুকে, বারবার শান্ত সুরে বোঝানোর চেষ্টা করছে শুধু, বেবি প্লিজ, বলছি তো আর হবে না, দেখ আই এম সরি, বলছি আই এম এক্সট্রিমলি সরি, তাও তুই কথা বল প্লিজ। আমাকে আমার থেকে নিজেকে এভাবে বারবার আলাদা করিস না, এতে আমি রেগে যাই। তার তোর দূরত্ব সহ্য হয় না আমার, বোঝার চেষ্টা কর একটু। কৃতিকের কথা শেষ হতে না হতেই ধস্তাধস্তি এক পর্যায়ে পা ফসকে আচানক পানিতে পড়ে গেল ওরা দুজন। পানিতে হাবুডুবু খেয়ে ওরু তাড়াহুড়ো পুল থেকে উঠতে গেলে স্কার্ট সমেত একটা পা টেনে ধরে আবারও ওরুকে পুলের মাঝে ছেড়ে ছুঁড়ে মারে কৃতিক। আকস্মিক কাহিনীতে আপনা আপনি কয়েক ঢোক পানি খেয়ে হাঁপাতে হাঁপাতে মাথা তুলল ক্রন্দনরত ওরু। ঠান্ডা পানিতে ভিজে একাকার হয়ে গমরঙ্গা ত্বকে লালচে বরণ ধারণ করেছে ওর। কৃষ্ণচূড়ার ন্যায় রাঙ্গা কপালে বেয়ে অবাধে গড়িয়ে পড়ছে তপ্ত নোনা জল, যা চোখ এড়ালো না স্বয়ং কৃতিকেরও। নিজের কর্মকাণ্ডে ব্যতিগ্রস্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ছিঁড়ে ওরুকে একটানে কাছে নিয়ে এসে ওকে বুকের মধ্যে চেপে ধরে কৃতিক শুধালো, ব্যথা লেগেছে? পর মুহূর্তে কান্নার বাঁধ ভেঙে গেল ওরুর। কোনো কিছুর তোয়াক্কা না করেই অনেকটা শব্দ করে কেঁদে উঠল ও। কাঁদতে কাঁদতে কৃতিকের বুকে ইচ্ছে মতো কিল ঘুষি ছেড়ে অভিমানী কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই একটা পচা স্বামী, তোর সাথে কোনো কথা নেই আমার, থাকতেও পারে না। তুই সবসময় আমাকে বকিস, কথায় কথায় গায়ে হাত তুলিস। তোর দেওয়ার হাজারটা ভালোবাসার ক্ষত আমার শরীরে, তাও আমি সব কিছু সহ্য করি, চুপচাপ মেনে নিই, কারণ আমি জানি যে আমি তোর দুর্বলতা। তুই আমাকে না পেলে উন্মাদ হয়ে যাবি, থাকতে পারবি না আমাকে ছাড়া। তাই বলে তুই আমার ভালোবাসা এইভাবে আঙ্গুল তুলবি? এভাবে? তোর মতো একরোখা অবাধ্য বদমেজাজি মানুষকে ভালোবেসে কি না সহ্য করছি আমি। কথার আঘাত, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, আরও কত কি, তারই আত্মা নেই? তাহলে তুই কিভাবে আমাকে সতীত্ব নিয়ে প্রশ্ন তুললি, কিভাবে বল? শেষ কথাতে গলা ছেড়ে চেঁচিয়ে উঠেছে কৃতিকের বাহুতে সজোরে কামড় বসিয়ে দিল ওরু। ও এত জোরে কামড় ধরেছে যে ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রেখেছে কৃতিক, তবুও ওরুকে সরায়নি নিজের থেকে। আর না তো ওরুর এত এত অভিযোগের পাছে একটা টু শব্দ করেছে। নিজ দাঁতের শক্তি পড়ে পড়ে এলে কৃতিকের ভেজা টি শার্ট টেনে ধরে ওরুক আবারও কাঁদতে কাঁদতে বলে, সত্যি করে বলুন তো, ভালোবাসার অবসেশন এক না, তাই না? তার মানে কি আপনিও আমাকে ব্যবহার করছেন? যখন আমার এই বাহ্যিক সৌন্দর্য হারিয়ে যাবে তখন? জাস্ট শেট ইউর ফাকিং মাউথ ওরু। ওরুর কথা শেষ হওয়ার আগেই গর্জে উঠল কৃতিক। ওর কথার নিজের অজান্তেই কপালের রক ফুলে উঠে কখন যে শান্ত মস্তিষ্কে রুদ্রে রুদ্রে রাগের পারদ ছড়িয়ে পড়েছে তা টের পায়নি কৃতিক নিজেও। এদিকে কৃতিকের ধমক কম্পিত হয়ে উঠেছে ওরুর শরীর। কৃতিক এতটা ভয়ানক টোনেই ধমক দিয়ে উঠেছে যে ওরু এবার কান্নাকাটি ভুলে গিয়ে মুহূর্তে কৃতিকের অগ্নিদৃষ্টি থেকে চোখ সরিয়ে শুষ্ক একটা ঢোক গিলে পোলের মধ্যে পিছু হাঁটতে শুরু করলো।
ওরও খুব ভালো করেই বুঝতে পারছে যে অযথাই একটা ঘুমন্ত সিংহকে জাগ্রত করেছে ও। এবার অরুর কপালে দুঃখ আছে, বাড়াবাড়ি একটা সীমা থাকা দরকার। অরু তা ছাড়িয়ে গিয়েছে। কৃত্তিকের হাত থেকে সেই কখন থেকে রক্ত ঝরছে তাতে অবধি নজর নেই ওর। চোখ মুখ খিচে যা মন চায় তাই বলে গিয়েছে কৃত্তিককে। বলতে বলতে শেষ পর্যায়ে এসে মুখ ফুসকে যেটা বলল সেটা শোনার সঙ্গে সঙ্গে রাগের চোটে গুমট হয়ে উঠেছে কৃত্তিকের চোখ মুখের ভঙ্গিমা। কি বললি তুই? আবার বল। কৃত্তিকের গরুগম্ভীর পুরুষালী প্রতিটা কথার ভাঁজে ভাঁজে উপচে পড়ছে কর্তৃত্ব আর কঠিন শাসন। ওরও তাতে ভরকালো জিভ দিয়ে শুষ্ক অধর ভিজিয়ে কৃতিকের ইম্পাতের ন্যায় কঠিন মুখমণ্ডলের দিকে আর চোখে চেয়ে রইল শুধু। ওরুকে অনুসরণ করে কৃত্তিক সামনে এগোতে এগোতে চোখ মুখের আদলে আরও খানিকটা কাঠিন্যতা ফুটিয়ে তির্যক কণ্ঠে বলল, কতটা ভালোবাসিস তুই আমাকে? কতদিন ধরেই বা ভালোবাসিস? তোর প্রতি আমার আসক্তি সম্পর্কে কতটুকুই বা ধারণা রাখিস তুই? তুই কি আদৌ জেনেছিস তোর জন্যই যে আমি এমন? ওরও কিছুই বলছে না, শুধু চুপচাপ ভয়ে ভয়ে পেছনে পা ফেলছে। আর কৃত্তিক ওকে অনুসরণ করে সামনে এগোচ্ছে, যার দরুন একজন আরেকজনের দিকে তাকিয়ে বারবার সুইমিং পুলটা চক্কর দিচ্ছে ওরা দুজন। ওরও চুপ করে আছে দেখে কৃত্তিক আচমকা ওকে হ্যাঁচকা টানে নিজের কাছে টেনে এনে ওর কোমরটা শক্ত করে চেপে ধরে কিছুটা তাচ্ছিল্য করে বলল, তুই যখন 11 বছরে বাচ্চা একটা মেয়ে ছিলি তখন থেকেই তোর প্রতি আসক্ত আমি। এই রূপ, এই যৌবন কোথায় ছিল তখন? আমাকে বোঝার মতো মনটাও তো তৈরি হয়নি তখন। কৃতিকের কথা শুনে সচকিত হয়ে নুয়ে রাখা মাথাটা অকস্মাৎ তুলে ওর চোখে চোখ রাখল অরু। কৃতিক তীর্যক হেসে বলল, আই নো ইটস নট ফেয়ার, কিন্তু কি করব বলতো? নারী জাতির উপর এক আকাশসম ঘৃণা আর অভিমানের ঊর্ধ্বে গিয়ে তোকে আমার ভালো লেগেছিল। মনে হয়েছিল তোর হৃদয়টা পেঁজা তুলোর মতো নরম আর উষ্ণ। আমার কঠিন বরফের মতো শীতল নির্জীব হৃদয়ে একটুখানি উষ্ণতার ছোঁয়া দিতেই উপরওয়ালা বোধহয় তোকে আমার নিকটে পাঠিয়েছিল সেদিন। সেই উষ্ণতা, সেই ছোট্ট হাতের স্পর্শ আজও আমাকে পুলকিত করে অরু। ঠিক সেদিনের মতোই চমকে দেয় বারবার। নিজের অজান্তেই সেদিন আমার বুকে ঘুমিয়ে গিয়েছিলি তুই। ব্যাস, তখন থেকে শুরু হয়ে গেল হৃদয়ের তোলপাড়। তীর তীর করে ভেঙে গেল দাম্ভিকতার পাহাড়। সেদিন আমিও বোধ করেছিলাম পৃথিবীর বেঁচে থাকার জন্য মায়ার বাঁধনের বড্ড প্রয়োজন। আর তুই হলি আমার সমগ্র জীবনের একমাত্র মায়াপরী। সেদিনের পর থেকে নিজের স্ট্যাটাস, পার্সোনালিটি, বয়স সম্পর্কে সমীকরণ সবকিছুই মাথা খেয়ে তোর প্রতি অবসেসড হয়ে গিয়েছিলাম আমি। চোখ বুজলে কিংবা চোখ খুললে দিন রাত শুধু তোকেই দেখতাম। তুই আমার মাথা থেকে বের হতিস না। আমি জানতাম এটা ঠিক নয়, কোথাও একটা ভুল হচ্ছে, তাও আমি সারাক্ষণ তোকেই চাইতাম। শুধুমাত্র নিজের অবাধ্য চিন্তা চেতনা আর বেপরোয়া ইচ্ছাগুলোর হাত থেকে তোকে বাঁচিয়ে রাখবো বলে নিজে সরে এসেছিলাম তোর কাছ থেকে, বাড়িয়েছিলাম হাজারো মাইল দূরত্বে। দুজনের মাঝে টেনে দিয়েছিলাম তিক্ততার এক মহাপ্রাচীর। একাকী বিষণ্ণ জীবনে যতটা যন্ত্রণা দিন রাত অতিবাহিত করেছি সে হদিশ রাখিস তুই? অথচ কোনো কিছু না জেনে আমার ভোগ করার যন্ত্রণার একাংশ সহ্য না করে আজ এখন এই জায়গায় দাঁড়িয়ে কি সুন্দর আমার ভালোবাসা নিয়ে ছোট্ট আঙ্গুলটা তাক করে ফেলি উরু। আমার থেকেও বেশি ভালোবাসিস তুই? আনসার মি। ওর মুখে কথা নেই, কী বা বলবে ও? জেনে শুনেই তো ভালোবাসার মহাসমুদ্রে ঝাঁপ দিয়েছে ও। কৃতিকের মতো করে অন্য কেউ ভালোবাসতে পারবে না বলেই তো কৃতিকের প্রেমে পড়তে বাধ্য হয়েছে ওরও। নতুন করে মনকে বোঝানোর তো কিছু নেই। এই মানুষটার হাতে নিজের ভালোবাসার গল্পের শিরোনাম উপসংহার সবই তো লেখা শেষ বহু আগে। ওরও জানে কৃতিক যেমন অতিরিক্ত ভালোবাসা দেয়, কষ্টটাও তেমন অতিরিক্তই দেয়। তাও ওর জায়ান কৃতিকের চাই। মুখে 100 বার না বললেও মনে মনে 1000 বার হ্যাঁ বলে বসে আছে ও। এই যেন জেনে শুনে বিষ পান। নিজের শক্ত হাতের বাঁধন ঠিলে করল কৃতিক। আস্তে করে ওর কোমর ছেড়ে দিতে ভ্রম থেকে বেরিয়ে এসে কৃতিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে ওরও, যেন ও বলতে চাইছে, কি ব্যাপার, ছেড়ে ছেড়ে দিলেন কেন? কি ব্যাপার, ছেড়ে দিলেন কেন? এতক্ষণ এত জোরাজুরি করলেন আর এখন এভাবে ছেড়ে দিচ্ছেন? ধরে রাখুন না আমাকে। কিন্তু তার একটা কথা উচ্চারণ করতে পারল না অরু। সম্মানেরও তো একটা ব্যাপার আছে।
অনু নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃত্তিকের বুক চিরে। কিছুক্ষণ চোখ বুজে নিজেকে খানিকটা সংযত করে শান্ত সুরে কৃত্তিক বলে, আই নো মাই অবসেশন ইজ আনহেলদি। রাগের সময় যা খুশি তাই করি আমি, নিজের অজান্তেই তোকে অনেক অনেক কষ্ট দিই। আমি মানি সব দোষ আমার, আমি অনেকটাই বেপরোয়া আর ছনছাড়া তাও মানি, কিন্তু তুই শুধু একটা বার আমার হয়ে থেকে যা অনু। ট্রাস্ট মি, আমি ভালোবাসতেও জানি। কৃত্তিকের শেষ কথাগুলো ঠিক কী পরিমাণ জাদু ছিল তা বোধহয় অনু বলে বোঝাতে পারবে না। কৃত্তিকের মতো পিছুটানবিহীন মানুষও যে এত কাতর হয়ে কাউকে থেকে যেতে বলতে পারে সেটা অনু আজকে প্রথম আবিষ্কার করলো। আর ও এটাও জানে যে কৃত্তিক এই কথাগুলো আজ প্রথমবারই বলেছে, অথচ প্রথমবারই কি সুন্দর হৃদয় নাড়িয়ে দিল। কৃত্তিকের কথার পাছে মুখে কিছু না বললেও মনে মনে অনু বলে, ফিরে যাওয়ার জন্য আসিনি তো, তাছাড়া ফিরে গেলে তোমাকে কোথায় পাবো আমি। তোমার অতিরিক্ত ভালোবাসা অগ্নিফুলিঙ্গ নিজেকে দগ্ধ করা যে এখনো বাকি। বাইরে বিজলি চমকাচ্ছে ক্ষণে ক্ষণে, বিজলির আলোয় আলোকিত হয়ে উঠছে সুইমিং পুলের নীল বর্ণের টলটলে স্বচ্ছ পানি। বাতাসটাও বেড়েছে দ্বিগুণ। বাইরের এহেন বৈরী আবহাওয়ার দৃষ্টিগোচর হতেই কৃত্তিক অরুকে উদ্দেশ্য করে অনুভূতিহীন কণ্ঠে বলে, আমার স্পর্শ খারাপ লাগলে আমি আর তোকে টাচ করব না কখনো, আর না তো তোকে কোনো কিছুর জন্য জোর জবরদস্তি করব। শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা ঘুণাক্ষরও মুখে আনবি না, ব্যাস এইটুকুই চাওয়া। ওয়েদার খারাপ, জলদি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ কর, নয়তো ঠান্ডা লেগে যাবে। কথা শেষ করে পুল থেকে ওঠার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ায় কৃত্তিক। তৎক্ষণাৎ পেছন থেকে অরু ডেকে বলে, কে বলেছে আপনার স্পর্শ আমার খারাপ লাগে। অরুর কথায় কৃত্তিক পেছনে ঘাড় ঘোরালে অরু এগিয়ে এসে লাফ দিয়ে কৃত্তিকের কোলে উঠে পড়ে। অরুর দুই উরুতে হাত রেখে ওকে সামলে নিয়ে কৃত্তিক গম্ভীর মুখে বলল, এখন আবার কি চাই। আপনার স্পর্শ। কতদিন হয়ে গেল আপনি আমাকে একটু আদর করেন না। কৃত্তিক শুষ্ক ঢোক গেলার সময় ওর অ্যাডামস অ্যাপেলটা কি আকর্ষণীয়ভাবে ওঠানামা করলো, যা দেখে চোখ দুটো আচানক নেশায় বোধ হয়ে গেল অরুর। অগত্যাই অরু নিজের ঘের হারিয়ে হাত বাড়িয়ে আলতো হাতে স্পর্শ করলো কৃত্তিকের গলাটা। অরু গভীর চাহনি পড়ে ফেলতে খুব একটা সময় লাগলো না কৃত্তিকের। ও একটানে অরুর হাতটা নিজের গলা থেকে সরিয়ে বাঁকা হেসে শুধালো, যা বলছিস আর যা করছিস তা কি সজ্ঞানে ভেবে চিন্তা করছিস? আমার ভালোবাসা যে যন্ত্রণাদায়ক সেটা ভুলে গেলি? অনু আস্তে আস্তে নিজের চাহনি উপরে তুলে কৃত্তিকের চোখে চোখ রেখে বলে, এত কিছু বুঝি না, আমি আপনাকেই চাই। জেনে শুনে আপনার বিষাক্ত ভালোবাসা গ্রহণ করেছি আমি। যন্ত্রণা তো সহ্য করতেই হবে, তাছাড়া আজকে নতুন তো কিছু নয়। প্রথমে গাল, এরপর কানের লতিতে আলতো স্পর্শ করে নিজের হাতটা অরুর চুলের ভাঁজে প্রবেশ করায় কৃত্তিক অরুর লম্বা চুলগুলোকে মুঠিবদ্ধ করে মুখটা নিয়ে আসে নিজের মুখের খুব কাছে। অতঃপর সেভাবেই ধরে রেখে হিসিয়ে কৃত্তিক বলে, আজ আমি একটু বেশি রেগে আছি অরু, সহ্য করতে পারবি না আমায়? আর না তো আমি তোকে কষ্ট দিতে চাইছি। কৃত্তিকের বলা কথাগুলো চুপচাপ শুনে গেল অরু। অতঃপর কোনো কিছু ইঙ্গিত না দিয়ে চোখের পলকে কৃত্তিকের সিগারেটে পোড়া বাদামি ঠোঁটে নিজের ওষ্ঠাদ্বয় চেপে ধরে কয়েক সেকেন্ড। আবেগের বশবর্তী হয়ে স্বামীর রাগ ভাঙানোর আশায় ওই একটা ছোট্ট চুমুই যথেষ্ট ছিল এই মুহূর্তে কৃত্তিককে ব্লাডি বিস্ট বানিয়ে দিতে। কৃত্তিকের থেকে নিজের ঠোঁটের কয়েক সেন্টিমিটার দূরত্বে বাড়িয়ে মাথাটা নিচু করে অরু বলল, আর কখনো আপনার উপর রাগ করব না আমি, আর না তো আপনাকে এভাবে জ্বালাতন করব। আপনি কত অসুস্থ বলুন তো, আমি সত্যি একটা ইম্যাচিওর, সব ভুলে যাই আমি। কৃত্তিক প্রথমে চুপচাপ অরুর কথা শুনে গেল, পরক্ষণে বাজ পাখির মতো আক্রমণ বসালো ওর ফিনফিনে কোমল উষ্টা ধরে। অরুর দম ফেলার ফুসরত নেই, অথচ কৃত্তিক ছাড়ল তো নাই, উল্টো ঠোঁটের কাজ অব্যাহত রেখেই হিসিয়ে বলল, 100 বার করবি, যত ইচ্ছে তত রাগ করবি আমার উপরে, দিন শেষে তোর সব রাগ ভাঙানোর দায়িত্ব শুধু আমার। তোর রাগ ভাঙাতে যা করতে হয় তাই করব, দরকার পড়লে সারাদিন সারা রাত তোর পিছু পিছু ঘুরবো, কোনো সমস্যা নেই তাতে। ইউ হ্যাভ প্রপার রাইট টু বি অ্যাংরি উইথ মি বেবি, অ্যান্ড আই হ্যাভ প্রপার রাইট টু পানিশ ইউর হার্ট।
শেষ কথাতে তির্যক হাসির রেখা ফুটে ওঠে কৃতিকের ভেজা অধরের কানে। অনু তৎক্ষণাৎ নিজেদের দূরত্ব বাড়িয়ে কৃতিকের পানে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবারও মারবেন?" এবার আর জবাব দিল না কৃতিক। অনুকে বাচ্চাদের মতো কোলে নিয়ে পুল থেকে উঠে পায়ে পায়ে এগিয়ে গেলে করিডোর আর ছাদ বারান্দার মাঝখানে রাখা কাউচের দিকে। সেখানে অনুকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের হাতের ক্যানোলা খুলতে উদ্যত হলে অনু হকচকিয়ে উঠে বলল, "ওটা খুলবেন না প্লিজ, এমনিতেই অনেকটা জখম হয়েছে, আর না।" কৃতিক চোখ ছোট ছোট করে অনুর আগাগোড়া পর্যবেক্ষণ করে হাসকি সুরে বলল, "দেন ইউ হ্যাভ টু হেল্প মি বেবি?" কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হলো অরু। মেয়ে যাওয়া গলায় শুধালো, "কি হেল্প?" কৃতিক অরুর কাছাকাছি এগিয়ে গিয়ে একই সুরে বলল, "জাস্ট আনবাটন মাই শার্ট।" আমাদের গল্পের ইষ্টিকুটুম হলেন আপনি শায়র, আমি নই। স্বামী স্ত্রীর একান্ত ঘনিষ্ঠতম মুহূর্ত পার করে শায়র যখন নীলিমার বুকে মাথা ঠেকিয়ে পরম আবেশের চোখ বুঝেছিল মাত্র কয়েক সেকেন্ডে, ঠিক তখনই কথা ছেড়ে ছুঁড়ে মারল নীলিমা। নীলিমার কথায় তন্দ্রা ছুটে যায় শায়রের। মাথাটা সামান্য ঘুরিয়ে নীলিমাই গলায় থুতনি ঠেকিয়ে ভ্রু কুঁচকে শায়র বলে ওঠে, "মানে? আমি কত কঠিন বাংলা বুঝি না নীলিমা, একটু বুঝিয়ে বলবে?" শায়রের কথার পাছে নীলিমার রহস্যময় হাসি উপহার দিয়ে বলে, "আপনাদের সবার ধারণা ভুল শায়র। আপনি আমাকে বিয়ে করতে জোর করেননি, আর না তো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছেন।" নীলিমার কথা শুনে শায়র এবার ধরফড়িয়ে উঠে বসে অবাক কণ্ঠে বলে, "কি বলছো এসব? আমার স্পষ্ট মনে আছে আমি তোমাকে বিয়ের আসর থেকে তুলে এনেছি বলে তোমার আব্বাজান আমার দিকে বন্দুক অবধি তাক করেছিলেন।" নীলিমা নিঃশব্দে হাসলো। ওর হাসিটা ছিল ব্ল্যাক হোলের মতোই রহস্য ঘেরা, কিংবা মোনালিসার হাসির থেকেও বেশি অদ্ভুত। মুখের হাসিটা ধরে রেখে নীলিমা বলে, "শুরু থেকে শেষ অবধি সবকিছুই সাজানো ছিল শায়র।" শায়র শুষ্ক একটা ঢোক গিলে বলল, "একটু খুলে বলবে প্লিজ?" নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। পরক্ষণেই বলে, "আচ্ছা, আপনার একটু অদ্ভুত লাগেনি? কথা নেই বার্তা নেই হুট করে আমার বিয়ে কি করে ঠিক হয়ে গেল? কিংবা আমাদের বিয়ের পরে আব্বাজান আমাদের কেন খুঁজলেন না? আচ্ছা বাদ দিন, আমিই বলছি। আসলে আমি আর আব্বাজান চাইতাম কোনোভাবে আপনি আমাকে বিয়েটা করুন, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। শুনলাম আপনিও আপার বিয়ের পরেই চলে যাবেন, তাই বুদ্ধি করে নিজের বিয়ের নাটকটা সাজিয়েছিলাম। পরে নিজে অন্য ফোন দিয়ে আপনাকে আমার বিয়ের খবরটা দিয়েছি, যাতে আপনি এসে আমাকে নিয়ে যান আর জোর করে বিয়ে করে নিন।" শায়র স্তম্ভিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, "এতটা নাটক কেন করেছিলে নীলিমা? আমি তো তোমাকে শুরু থেকেই পছন্দ করতাম। আর তোমার যদি আমাকে বিয়ে করার ইচ্ছেই থাকে তাহলে শুধু শুধু আমাকে ইগনোরই বা করেছিলে কেন?" নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, "একটা একটা করে বলি প্লিজ।" শায়র বুঝদারদের মতো মাথা ঝাঁকালো। নীলিমা বলল, "প্রথমত, মানুষ বিপরীতমুখী জিনিসে আকর্ষিত হয় বেশি। আপনার মতো সুপুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি দেখা যায়। তাই তো আমি ছিলাম আপনার সম্পূর্ণ বিপরীত, যার ফল দেখুন, আপনি খুব দ্রুতই আমার প্রতি আকর্ষণ অনুভব করেছেন। তবে বিয়ের পরেও আপনার সাথে স্বাভাবিক না হতে পারার কারণ একটা ছিল, আর তা হলো অনুশোচনা। নিজেকে বাঁচাতে মিথ্যে অবলম্বন করেছিলাম আমি। আপনার মতো মানুষকে ব্যবহার করেছি শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের আশায়। এসব ভাবতে গেলে তীব্র অনুশোচনা আর অপরাধ বোধে মাথাটা হেঁট হয়ে যেত আমার। বিয়েটা কেন করেছিলে?" নীলিমার কথার মাঝে প্রশ্ন করে শায়র। প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীলিমা বলে, "একটা শয়তানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। মা মারা যাওয়ার সময় চিকিৎসার টাকা জোগাড় করতে অভাবে পড়ে আমাদের বাড়িটা বন্ধক রেখেছিলেন আব্বা। বাড়িটা যার কাছে বন্ধক রাখা হয়েছিল সে হলেন আমাদের পুরান ঢাকার প্রভাবশালী জনৈক ব্যক্তি। টাকার গরমে যা নয় তাই করে বেড়ান তিনি। দিন দুপুরে মেয়েদের তুলে এনে সম্ভ্রম হানি করেন। এছাড়া লুটপাট, মারামারি, হানাহানি এসব তো তার নিত্যদিনের কারবার। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার ক্ষেত্রে তাই হলো। বাড়ি বন্ধক দেওয়ার কয়েক মাসের মাথাতেই ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল। প্রতি মাসে এত মোটাটা অঙ্কের সুদ দিতে গিয়ে আব্বা হিমশিম খেতে শুরু করলেন। এক পর্যায়ে ঋণের বোঝা ভারী হয়ে এলো। নির্দয় লোকটা সুযোগ বুঝে এক
সাথে সব টাকা দাবি করে বসে। না দিতে পারলে আমাকে তুলে নিয়ে যাবে সেই হুমকিও চুকিয়ে দিয়ে যান আব্বাজানের চিন্তিত মস্তিষ্কে। ইটস 2020 ফর নীলিমা। এরকম লোক এখনো এক্সিস্টই করে। আমি তো ভাবতেই পারছি না। কপালে দুহাত ঠেকিয়ে দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে কথাটা বলল সায়র। সায়রের কথার পাশে নীলিমা বলল, করে, বাংলাদেশ থেকেও বহুগুণ খারাপ লোক এক্সিস্ট করে সায়র। তারপর কি হলো? নীলিমা নির্লিপ্ত কণ্ঠে বলে, তারপর আর কি, যা হওয়ার তাই হয়েছে। আব্বাজানের কাকুতি মিনতি লোকটা আমাকে তুলে নেয়নি ঠিকই, তবে একটু বড় হতেই পুরো মহল্লায় ঘোষণা করে দিয়েছে সে আমাকে বিয়ে করবে। এমনকি আব্বাকেও হুমকি দিয়ে রেখেছে তার সাথে বিয়ে না দিলে আমাকে সমাজে মুখ দেখানোর অবস্থায় রাখবে না। জানেন, সে সময় এখন একটা কুপ্রস্তাবকেও চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাজানের হাতে। নয়তো কোনোদিন দেখা যেত সুস্থ মানুষ ভার্সিটি গিয়েছি আর ফিরে এসেছি লাশ হয়ে। নিজের মেয়েকে হারানোর ভয়ে আব্বাজান সর্বদা তটস্থ ছিলেন। তাই তিনি লোকটাকে অনুরোধ করেন আমাকে যাতে পড়তে দেওয়া হয়, বিয়ে আমার তার সাথেই হবে। লোকটা আব্বাজানের কথায় রাজি হলো। চারিদিকে ততদিনে জানাজানি হয়ে যায় যে আমার বিয়ে ঠিক হয়ে আছে। যার দরুন লোকটাই ভয়ে বিয়ের প্রস্তাব তো দূরে থাক, আমার চোখে চোখ তুলে পর্যন্ত কেউ তাকাতে না অবধি। এভাবেই দিন যাচ্ছিল। ধীরে ধীরে নিজেকে বলির পাঠা ভাবতে শুরু করি আমি। কারণ আমার ভবিষ্যৎ বলে আর কিছুই নেই। ঠিক এমন একটা দমবন্ধকর জীবনের মাঝপথে আটকে গিয়ে আমি যখন ছটফট করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই ইষ্টিকুটুম রূপে আমার জীবনের পদারচরণ ঘটান স্বয়ং আপনি। ততদিনে মনে মনে আপনার মতোই কাউকে খুঁজছিলাম আমি সায়র। উপরওয়ালার কাছে দিনরাত প্রার্থনা করে বলেছিলাম যাতে আমার জীবনে এমন কেউ আসে যে আমাকে নিয়ে পালিয়ে যাবে, হারিয়ে যাবে দূর বহু দূরে, অনেক অনেক দূরে গিয়ে সযত্নে নিজের আস্তিনে লুকিয়ে রাখবে সে আমায়। দেখুন, সত্যি সত্যি তাই হলো। আমার প্রার্থনা কবুল হলো। আপনি আমায় বাঁচালেন। আমার জীবন ইষ্টিকুটুম রূপে এসে আমার রক্ষা কবচ হয়ে গেলেন। এক নাগাড়ে কথাগুলো বলতে বলতে ঠোঁট ভেঙে কেঁদে উঠল নীলিমা। সায়র দ্রুত হস্তে নীলিমাকে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন বউ? আমি আছি তো, তোমার ইষ্টিকুটুম। এরপর কোনো ভুঁড়িওয়ালা আমার বউকে ছিনিয়ে নিয়ে যায় দেখবো আমি। ব্যাটাকে চোখের সামনে পেলে যদি ওর গোঁফ টেনে না ছিঁড়ছি, তো আমার নামও সায়র আহমদ নয়। সায়রের কথায় ফিক করে হেসে দিল নীলিমা। নীলিমা হাসছে দেখে হাতের বাঁধন দৃঢ় করে নীলিমাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টেপৃষ্ঠে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে সায়র বলল, আজ রাতে আর শুদ্ধ হতে ইচ্ছে করছে না বউ, একদমই করছে না। গল্প শুনে কেউ প্লিজ কোনো মন্তব্য করো না, কারণ আমার গল্প পড়া শুনে তোমরা বুঝতে পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ। এত ঠান্ডা লেগেছে যে আমার গলা পুরো বসে গেছে, যার কারণে গল্প শুনতে বা বলতেও একটু প্রবলেম হচ্ছে। তোমাদের শুনতে একটু প্রবলেম হতে পারে, কেউ কিছু মনে করবে না। গলা ঠিক হলে আবার আগের মতো শুনতে পাবে।